আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। প্রথমে তোমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমিন ক্যারেট একাডেমির 2021 সালের অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় প্রথম অর্থাৎ উন্নততর জীবনধারা এই অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো যে এই অধ্যায়টি তোমরা নবম শ্রেণীতে পড়েছো এবং এই অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়। এই অধ্যায়টিকে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে আমি প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রথম পর্বে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়গুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তারপর আমি একবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য, দ্বিতীয়ত হচ্ছে পুষ্টি, তৃতীয়ত হচ্ছে পরিপোষক এবং 4 নম্বর হচ্ছে খাদ্যের উপাদান, 5 নম্বর খাদ্যের প্রকার এবং 6 নম্বর হচ্ছে খাদ্যের কাজ। এই 6টা টপিকস নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আশা করি যতক্ষণ আমি আলোচনা করব তোমরা আমার সাথে থাকবে এবং এই ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে, দেখবে। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই, যেহেতু উন্নততর জীবন ব্যবস্থা অর্থাৎ এটার মানেটা কি। আমরা যাতে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারি, স্বাস্থ্য ভালো রেখে যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন আমাদের দেহে বৃদ্ধি পায়, ঠিক আছে, আমরা যেন সেই ব্যবস্থা অর্জন করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আমাদের এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে এবং এই জন্যই কিন্তু এই চ্যাপ্টারের নামকরণ করা হয়েছে উন্নততর জীবনধারা। হ্যাঁ, যাতে আমরা অনেক সুস্থভাবে বেঁচে থাকতে পারি, ভালো থাকতে পারি। তো প্রথমে আমরা এই উন্নতভাবে যদি আমরা বেঁচে থাকতে পারি, ভালোভাবে যদি বেঁচে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্যের প্রয়োজন হয়, ঠিক আছে। কারণ আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা শক্তি পাবো না এবং আমাদের বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে খাদ্য কাকে বলে সেটা আগে একটু জেনে নিই। খাদ্য হচ্ছে আসলে আমরা যে সকল খাবারগুলো গ্রহণ করি সব কিন্তু আমরা খাদ্য বলি না। যেমন আমরা চকলেট, ঠিক আছে, আমরা চকলেট খাই, মিমি খাই, এগুলো কিন্তু আসলে খাদ্য আমরা খাদ্য বলি কিন্তু বাট তারপরে এগুলো খাদ্যের মধ্যে পড়ে না। কারণ এই চকলেট খেলে কিন্তু আমাদের দেহের বৃদ্ধি ঘটে না, পুষ্টি হয় না, ঠিক আছে, বা শক্তি পাওয়া যায় না। তাই যে সকল খাবারগুলো আমরা গ্রহণ করলে আমাদের দেহের বৃদ্ধি হবে এবং এটা থেকে আমরা পুষ্টি পাবো, শক্তি পাবো, তারপর আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাকে কিন্তু খাদ্য বলে। তাহলে খাদ্য কাকে বলে? খাদ্য হচ্ছে যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন এবং ক্ষয়পূরণ হয়, তাকেই খাদ্য বলা হয়। তাহলে খাদ্য কাকে বলে আমরা সেটা জেনে নিলাম। আমরা এখন জানব যে পুষ্টি, আসলে পুষ্টিটা কি। খাদ্য গ্রহণ করলেই কিন্তু হবে না, খাদ্য থেকে একটা পুষ্টি আসতে হবে, ঠিক আছে। যদি সেই পুষ্টিটা না আসে, সেই পুষ্টি কিন্তু আমাদের মূল বিষয়টা তৈরি করে দেয়। আমাদের দেহের কর্মক্ষমতার সবচেয়ে বড় একটা যোগানদাতা হচ্ছে কিন্তু পুষ্টি। তাইলে আমরা পুষ্টি সম্পর্কে একটু জেনে নেই। তাহলে পুষ্টিটা দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি যে পুষ্টি হচ্ছে, দেখো, পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। তাহলে পুষ্টি কি? পুষ্টি হলো যে পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আমরা আহরণ করব এবং সেই আহরণ করে সেই খাদ্যবস্তুটাকে পরিপাক হবে, তারপর এটাকে শোষণ হবে এবং এটাকে আত্তীকরণ হয়, ঠিক আছে। তোমরা জানো যে আমরা যখন খাদ্য গ্রহণ করি আমাদের খাদ্যে কিন্তু ডাইজেস্টিভ একটা সিস্টেম আছে, আমাদের খাবার কিন্তু পরিপাক হয় এবং শোষিত হয় এবং সেটাকে আত্তীকরণ করে সেখান থেকে কিন্তু আমাদের শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তিটা কিন্তু পরবর্তীতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আমাদের দেহের যে ক্ষয়পূরণ হয় সেই ক্ষয়পূরণ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা জেনে নিলাম যে আসলে পুষ্টি কি। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা জানব যে এই যে পুষ্টির পরে আরেকটা বিষয় আমাদের আসে, সেটা হলো পরিপোষক। আসলে পরিপোষক বিষয়টা হলো যে সকল খাবারগুলো আমরা মুখ্য যে আমাদের খাদ্যের যে উপাদানগুলো আছে, যে খাবারগুলো আসলে আমরা গ্রহণ করে থাকি, ঠিক আছে, এই খাবারগুলোকে সহযোগিতা করার জন্য আবার আমাদের কিছু খাবার গ্রহণ করতে হয়, ঠিক আছে। আমরা সেই পরিপোষকের বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সেটা হলো যে খাদ্যের যেই সব জৈব ও অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে একসঙ্গে পরিপোষক বলা হয় বা নিউট্রিয়েন্টস বলা হয়। তাহলে পরিপোষকটা কি? পরিপোষক দেখো, আমি যদি এখানে একটু লিখি যে
পরিপোষক। পরিপোষক, তাহলে পরিপোষকটা আসলে কি এটা আমাদের একটু জানা দরকার। পরিপোষক হচ্ছে যে খাদ্যের যেই সব জৈব এবং অজৈব উপাদান, আমরা তো বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, কিছু জৈব উপাদান আছে, কিছু অজৈব উপাদান আছে। এই জৈব এবং অজৈব উপাদানগুলো জীবের জীবনী শক্তির যোগান দেওয়া, জীবের প্রত্যেকটা জীবের জীবনী শক্তির একটা যোগান দেয়, ঠিক আছে, তাদেরকে একসাথে পরিপোষক বলা হয়ে থাকে। তাহলে খাদ্যের যেসব জৈব এবং অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলা হয়ে থাকে। তাইলে আমরা যদি একটু উদাহরণ হিসাবে যদি দেখে নিই যে আসলে কোনগুলো পরিপোষক সেগুলো, যেমন মনে করো 1 নাম্বার যদি আমি দিই গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ তারপরে ধরো 2 নাম্বার যদি আমরা দেই যে খনিজ লবণ ভিটামিন, খনিজ লবণ। 3 নম্বরে যদি আমি দিই ভিটামিন, ভিটামিন এগুলোই কিন্তু হচ্ছে পরিপোষক, অর্থাৎ এগুলো জৈব উপাদান এবং অজৈব উপাদান নিয়ে গঠিত, এবং এই জৈব এবং অজৈব উপাদানগুলো যখন আমরা গ্রহণ করি তখন এগুলো কি করে একটা জীবের জীবনী শক্তির যোগান দেয়, এই জন্য এদেরকে একসঙ্গে পরিপোষক বলা হয়ে থাকে। তাহলে পরিপোষকগুলো কি কি? গ্লুকোজ, খনিজ লবণ এবং ভিটামিন, ঠিক আছে। এই যে পরিপোষক, এই পরিপোষকগুলো কিন্তু আমরা মানে এই পরিপোষকগুলো কিন্তু পরিপাকের প্রয়োজন হয় না, অর্থাৎ তুমি যদি গ্লুকোজ খাও, গ্লুকোজটা কিন্তু পরিপাকের কোনো প্রয়োজন হয় না। আমরা যদি খনিজ লবণ গ্রহণ করি, লবণ, এটা পরিপাকের কোনো প্রয়োজন হয় না। তারপর আমরা বিভিন্ন ধরনের ভিটামিন খাই, ভিটামিন যেমন বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আছে, সেই ফল ফ্রুটস থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি, বা আমরা নর্মালিভাবেও কিন্তু সুস্থ থাকার জন্য ভিটামিন গ্রহণ করে থাকি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আসলে পরিপাকের প্রয়োজন হয় না, ঠিক আছে। আর আমরা বা প্রাণীরা এই যে গ্লুকোজ বলো, খনিজ লবণ বলো, এই যে ভিটামিন বলো, এগুলো কিন্তু আমরা কি করি? খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকি, অর্থাৎ এই পরিপোষকগুলো কি হয় না? পরিপাক হয় না এবং পরিপাকের কোনো প্রয়োজন হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই পরিপোষকগুলো আমরা কি করে থাকি? খাদ্যের মাধ্যমে, বিভিন্ন প্রকার যে খাদ্য গ্রহণ করি এই খাদ্যের মাধ্যমে আমরা এই পরিপোষকগুলো গ্রহণ করে থাকি, ঠিক আছে, বা খেয়ে থাকি, ঠিক আছে। তাইলে পরিপোষক কাকে বলে এবং কোনগুলো পরিপোষকের আওতার মধ্যে পড়ে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে খাদ্যের উপাদান। তোমরা জানো, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছো যে আমরা যখন খাবার গ্রহণ করি তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে থাকি, ঠিক আছে, বিভিন্ন প্রকারের খাদ্য গ্রহণ করে থাকি, হ্যাঁ। যেমন শর্করা জাতীয় খাদ্য, তারপর তোমার আমিষ জাতীয় খাদ্য, তারপর স্নেহ বা ফ্যাটস জাতীয় খাদ্য, তারপর আছে কি বলে ভিটামিন জাতীয় খাদ্য, তারপরে আছে খনিজ লবণ, তারপরে আছে পানি বা মিনারেলস। তার মানে আমরা বিভিন্ন উপাদান বিশিষ্ট খাদ্য প্রতিনিয়ত প্রতিদিন আমরা গ্রহণ করছি। আমরা 3 বেলা যে খাবার গ্রহণ করছি এই খাবারের 3 বেলা খাবারের তালিকার মধ্যে কিন্তু আমাদের এই উপাদানগুলো, খাদ্যের উপাদানগুলো নিহিত আছে। এখন আমরা জানবো যে আসলে আমরা যে খাবারগুলো গ্রহণ করি, ঠিক আছে, যে উপাদানের খাবারগুলো গ্রহণ করি, হ্যাঁ, এই খাবারগুলোকে 6টি উপাদানে বিভক্ত করা হয়েছে। আমরা সেই 6টা উপাদানের নাম একটু জানার চেষ্টা করব, তোমরা থাকো আমার সাথে। তাহলে দেখো, খাদ্যের যে উপাদানগুলো আছে, খাদ্যের উপাদানগুলো যদি আমরা জানি, একটু জানার চেষ্টা করি। খাদ্যের উপাদান, তো খাদ্যের উপাদানগুলো কি? আমি যদি 1 নাম্বার বলার চেষ্টা করি, সেটা দেখো শর্করা। শর্করা, ঠিক আছে। কয়টি উপাদান? 6টি উপাদান, ঠিক আছে, শর্করা। 2 নাম্বার হচ্ছে আমিষ, আমিষ। 3 স্নেহ বা ফ্যাট। 4 নাম্বার হচ্ছে ভিটামিন, ভিটামিন। 5 নাম্বার হচ্ছে খনিজ লবণ বা খনিজ পদার্থ। 6 নাম্বার হচ্ছে পানি, পানি। আরেকটা জিনিস আমরা হয়তো বলতে পারি 7 নাম্বার হিসাবে, যদি সেটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই খাদ্যের উপাদানের মধ্যে, তাহলে সেটা হচ্ছে রাফেজ, ঠিক আছে, রাফেজ। হ্যাঁ, যদি আমরা এই খাদ্যের 6টা উপাদানের সাথে অতিরিক্ত হিসাবে যদি আরেকটি উপাদান যুক্ত করতে যাই, তাহলে সেটা হচ্ছে আঁশ জাতীয় যে খাবারগুলো গ্রহণ করি, যেমন রাফেজ, রাফেজটাকেও আমরা ইচ্ছা করলে এখানে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে খাদ্যের উপাদান কি? আসলে খাদ্যের উপাদানকে আমরা 6টা ভাবে বিভক্ত করেছি। একটি হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করব খাদ্যের যে প্রকারভেদ আছে, খাদ্যের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। খেয়াল করো যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পরিপোষক যে বিষয়টা সেটা পড়ে এসেছিলাম, ঠিক আছে। অর্থাৎ এই যে পরিপোষক যে বিষয়টা পড়ে এসেছিলাম সেটার উপর ভিত্তি করে আবার খাদ্যের কিছু কার্যকারিতা আছে, খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে খাদ্যকে দুভাবে বিভক্ত করা হয়েছে, আমরা সেটা এখন জানার চেষ্টা করব। তাইলে খাদ্যের প্রকারভেদটাকে আমরা দেখি, খাদ্যের প্রকারভেদের মধ্যে কি আছে। খাদ্যের প্রকারভেদ,
প্রকারভেদ। তো খাদ্যের প্রকারভেদকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে দেখো দেহ পরিপোষক, হ্যাঁ পরিপোষক, দেহ পরিপোষক। এক নম্বর হলো দেহ পরিপোষক, দেহ পরিপোষক। আচ্ছা, আর আরেকটা হচ্ছে দেহ সংরক্ষক, দেহ সংরক্ষক। ঠিক আছে, দেহ সংরক্ষক খাদ্য, হ্যাঁ দেহ পরিপোষক খাদ্য, আর আরেকটা হলো দেহ সংরক্ষক খাদ্য। অর্থাৎ খাদ্যের যে 6টা উপাদান আমরা পড়েছিলাম, এই 6টা উপাদানকে তাদের যে কার্যকারিতা, তাদের যে কাজ, এই কাজের উপর ভিত্তি করে আমরা খাদ্যটাকে দুটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে দেহ পরিপোষক খাদ্য এবং আরেকটি হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে আমরা দেখব এখন এই যে 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে কোনগুলো দেহ পরিপোষকের পরিপোষক হিসাবে কাজ করে এবং কোনগুলো দেহ সংরক্ষণ হিসাবে কাজ করে, কোন উপাদানগুলো। দেখো আমরা এখানে আছে, সেটা হলো যেমন 1 নাম্বার শর্করা, শর্করা, 2 নাম্বার আমিষ, 3 নাম্বার স্নেহ। এই যে 3টা প্রকার লিখেছি আমরা, উপাদান লিখেছি 6টা উপাদানের মধ্যে, এই যে 3টে উপাদান, এই 3টে উপাদানকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে থাকে। কেন এদেরকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে থাকে? কারণ হচ্ছে যেসব খাদ্য দেহের গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের দেহ পরিপোষক খাদ্য বলা হয়। তাহলে এই যে শর্করা, আমিষ এবং স্নেহ, এরা এই 3টে উপাদান আমাদের দেহের কি করে গঠনটা তৈরি করে দেয়, আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের দেহের শক্তি উৎপাদনে এরা সহযোগিতা করে। এই জন্য এই 3টা উপাদানকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা জানবো দেহ সংরক্ষক খাদ্য কারা। সেটা হচ্ছে বাকি যে 3টে উপাদান আছে সেই 3টি উপাদান। যেমন 1 নাম্বার আমরা যদি বাকি 3টি উপাদানের কথা উল্লেখ করি, সেটি হচ্ছে ভিটামিন, ভিটামিন। 2 নাম্বার হলো খনিজ লবণ এবং 3 নম্বর হলো মিনারেলস, মিনারেলস। 3 নম্বর হলো মিনারেলস অর্থাৎ পানি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে কেন দেহ সংরক্ষক খাদ্য বলা হয়ে থাকে? হ্যাঁ, এদেরকে দেহ সংরক্ষক খাদ্য বলা হওয়ার কারণ হলো যে যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, শক্তি উৎপাদনে সহায়ক নয়, তাদেরকে দেহ সংরক্ষক খাদ্য বলে। অর্থাৎ যে 6টা খাদ্যের উপাদান আমরা জেনেছিলাম কিছুক্ষণ আগে, এই 6টা উপাদানের মধ্যে এই 3টি উপাদান আমাদের দেহের গঠনে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের দেহের ক্ষয়পূরণে সহযোগিতা করে। এই জন্য এদেরকে দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে থাকে। আর এরা কি করে? এরা আমাদের দেহে এই যে দেহ সংরক্ষক যে খাদ্যের যে 3টে উপাদান আছে, অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ এবং যে মিনারেলস আছে, এরা কিন্তু আমাদের দেহের গঠনে সহযোগিতা করে না, এরা কিন্তু আমাদের দেহের শক্তি উৎপাদনে সাহায্য করে না, বাট এরা কি করে? এরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করে এবং ক্ষয়পূরণে সাহায্য করে থাকে। এই জন্য এদেরকে দেহ সংরক্ষক খাদ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম যে খাদ্যের যে 6টা উপাদান আছে, এই উপাদানকে তাদের যে কার্যকারিতা আছে, এই কার্যকারিতার উপর ভিত্তি করে এদেরকে দুটি ভাগে আমরা বিভক্ত করেছিলাম। একটি হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, শর্করা, আমিষ এবং স্নেহ। কেন এরা দেহ পরিপোষক খাদ্য সেটা আমি বলেছি। এবং দেহ সংরক্ষক খাদ্য, ভিটামিন, খনিজ লবণ এবং মিনারেলস, এরা কেন দেহ সংরক্ষক খাদ্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্যের কাজ। আমরা দেখি খাদ্যের কি কাজগুলো আছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমি যে আলোচনাগুলো করেছিলাম সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে খাদ্যের আসলে কাজগুলো কি কি। খাদ্যের কাজগুলো কি কি সেটা আসলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি যে আলোচনাগুলো করেছিলাম আসলে ওই যে দেহের ক্ষয়পূরণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, দেহের শক্তির চাহিদা পূরণ করা, আসলে এই বিষয়গুলো কিন্তু খাদ্যের কাজ। ঠিক আছে, এগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে 1 নম্বরে যেটা আমরা লিখতে পারি সেটা হলো, দেখো যে খাদ্য কি করে দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। কি করে থাকে? খাদ্য গঠন, তারপরে ক্ষয়পূরণ, তারপরে বৃদ্ধি সাধন করে থাকে। ঠিক আছে, অর্থাৎ খাদ্য দেহের গঠনে সাহায্য করে, বৃদ্ধি সাধনে সাহায্য করে, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে থাকে। 2 নম্বর যদি আমরা একটু আলোচনায় আসি, খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে থাকে। অর্থাৎ 2 নম্বর হলো তাপ উৎপাদন।
খাদ্য কী করে দেহে তাপ উৎপাদনে সহযোগিতা করে আমাদের দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের কিন্তু দেহের একটা নর্মাল টেম্পারেচার আছে, সেটা হচ্ছে যে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমাদের দেহের একটা নর্মাল টেম্পারেচার। এবং আমরা যখন আমাদের শরীরের হাত দিই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের তাপমাত্রা আছে। হ্যাঁ, আর এই তাপমাত্রাটাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে সহযোগিতা করে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 3 নম্বর যেটা আছে যে খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ রাখে, সবল রাখে এবং কর্মক্ষম রাখে। রোগ প্রতিরোধ, তাই না? রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ অর্থাৎ খাদ্য আমাদের দেহের রোগ প্রতিরোধ করে থাকে, রোগটাকে প্রতিরোধ করে দেহকে সুস্থ রাখে, সবল রাখে এবং কর্মক্ষম রাখে। তাহলে খাদ্যের কাজ সম্পর্কে আমরা জেনে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যতটুকু বিষয় উপস্থাপন করেছি, খাদ্য সম্পর্কিত তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি। পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্বে কি করব? দ্বিতীয় পর্বে আমরা খাদ্যের যে 6টি উপাদান আমরা জেনেছিলাম, এই 6টি উপাদানের এক একটি করে ব্যাখ্যা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। অর্থাৎ শর্করা সম্পর্কে নিয়ে আমি হাজির হব, আমিষ সম্পর্কে আলোচনা করব, তারপরে স্নেহ বা ফ্যাটস জাতীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ধাপে আসব। আশা করি তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটি ভিডিও যখন আপলোড হবে তোমরা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং এখান থেকে তোমরা ধারণা নেবে এবং প্লাস পাশাপাশি তোমাদের যে মূল বইটি আছে সেই মূল বইটি তোমরা ভালো করবে। তাহলে আমি আশাবাদী তোমরা বিজ্ঞানে ভালো একটি রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরোগ থাকো আর ভালোভাবে পড়াশোনা করো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।